বাঁচতে চাই না। এই পৃথিবীতে আমাকে ভালোবাসে এমন কোনো ব্যক্তিও নেই। কার জন্য বাঁচবো আমি? কথাগুলি অস্পষ্ট কণ্ঠে বলতে বলতে চারদিক ঘন অন্ধকার হয়ে গেল হিয়ার। পরদিন সকালে আরিয়ান আকাশের বাসায় আসলো। ঘরে ঢুকতেই আরিয়ানের দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। কাজের লোকেরা এক পাশে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে আছে। ঘরের চারদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো। ঘরের মেঝেটা রক্তে ভেসে যাচ্ছে। এসব দেখে আরিয়ান ধমকে উঠল। মিসেস রহমান, এসব কখন হলো, কিভাবে হলো, আর আপনারা কোথায় ছিলেন? গতকাল রাত্রে স্যার ম্যাডামকে মারতে মারতে ঘরে ঢুকেন, তারপর আমাদেরকে সবাইকে বের করে দেন। তারপর কি হয়েছে আমরা কেউ কিছুই জানি না। না, এটা হতে পারে না। আকাশ, তুই এটা কিছুতেই করতে পারিস না। হিয়ার কি দোষ ছিল? কেন মেরে ফেললো ওকে? কেন কেন কেন? এসব শুনে আরিয়ান চিৎকার করে মাটিতে বসে পড়ল। কাঁদতে কাঁদতে কথাগুলো বলছে আরিয়ান। মিসেস রহমান আরিয়ানকে সান্ত্বনা দিচ্ছেন। স্যার, কিছু হয়নি, আপনি শান্ত হন। আমি কি করে শান্ত হব আন্টি? কাল রাতে একটা নিষ্পাপ ফুটফুটে মেয়ে আমার কাছে সাহায্য চেয়েছিল, ভয়ে আমার বুকে মুখ লুকিয়েছিল, আর আজ সে নেই। আমি ওকে সাহায্য করিনি, বরং একটা জানোয়ারের হাতে তুলে দিয়েছি। কি করে ক্ষমা করব নিজেকে? আকাশ, তুই এমন কেন করলি? আরিয়ানের প্রশ্নের উত্তর কোনো নেই, কারণ উত্তর যার দেবার কথা সে তো নেই। আকাশ কোথায় আন্টি? সকালে বাসায় এসে দেখি দরজা গেট সব খোলা, বাসায় কেউ নেই। আর আকাশ স্যার কোথায় গেছেন তাও জানি না আমরা। তার মানে হিয়াকে মেরে ও পালিয়ে গেছে? পালিয়ে তুই বাঁচতে পারবি না আকাশ। আমি তোকে ছাড়বো না। হিয়ার প্রতিটা কষ্টের শোধ আমি নেব। রফিক সাহেবকে ফোন দিয়ে আরিয়ান সব খুলে বলল। রফিক সাহেব যেন বেঁচে থেকেও মরে গেছেন। একটা মাত্র মেয়ে তার, খুব আদরে তিনি ভেবেছিলেন আকাশ হিয়াকে খুব ভালোবাসেন, তাই হিয়াকে আকাশের হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু এসব শুনে তিনি যেন পাথর হয়ে আছেন। না, আমার বসে থাকলে চলবে না। আকাশকে আমার খুঁজে বের করতেই হবে। গতকাল রাতে কি এমন হয়েছিল আমাকে জানতেই হবে। এই বলে আরিয়ান আকাশকে খুঁজতে বের হলো। 3 দিন হয়ে গেল, হিয়া বা আকাশ কারো কোনো খোঁজ পাওয়া যায়নি। আরিয়ান পাগলের মতো ওদের সারা শহরে খুঁজে বেরিয়েছে। হিয়ার বাবাও নিজের সব শক্তি দিয়ে খোঁজ করার চেষ্টা করেছে, তবুও খুঁজে পায়নি। আকাশের এসব কাহিনী শুনে তার বাবা মা তো বিশ্বাস করতে পারেনি, তাই বিদেশ থেকে তাড়াহুড়ো করে ফিরে এসেছেন। হিয়ার বাবা, আরিয়ান, আকাশের বাবা মা সবাই আকাশদের বাসায় বসে আলোচনা করছে এসব কিভাবে হলো এই বিষয়ে। ঠিক তখন বাড়ির সামনে একটা গাড়ি এসে থামলো। সবাই গাড়ির দিকে তাকিয়ে আছে। অবশেষে গল্পের ভিলেন খ্যাত হিরো আকাশের এন্ট্রি। গাড়ি থেকে নেমে পাশের সিটের দরজা খুলে দিল আকাশ। যা ভাবছেন তাই গাড়ি থেকে নেমে আকাশের পাশে এসে দাঁড়িয়েছে হিয়া। সবার প্রাণে স্বস্তির নিঃশ্বাস পড়ল। হিয়া দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরল। চলুন দেখে আসি সেদিন রাত্রে কি হয়েছিল। হিয়াকে মারতে মারতে মাটিতে ফেলে দিয়ে আকাশ নিচে নেমে আসলো। রাগ মেটানোর জন্য ঘরের সব জিনিস ভেঙে ফেললো। তারপর ফোন হাতে নিয়ে কল দিল। হ্যালো ডক্টর, আকাশ বলছি, এক্ষুনি বাসায় চলে আসুন। জি স্যার, আসছি। কিছুক্ষণ পর ডাক্তার চলে আসলো। কার কি হয়েছে স্যার? উপরে যান, গিয়ে দেখে আসুন, আমার পা অসুস্থ। জি স্যার, চলুন। বলে যেই উপরে যেতে লাগলো আকাশ পিছন থেকে ডেকে বলল। আপনি যান, আমি এখানে আছি। আকাশ একটা চেক ডাক্তারের হাতে দিয়ে বলল, আপনার যত ইচ্ছা টাকাটা বসে নেবেন। এখন এসবের দরকার নাই স্যার, আগে দেখে আসি। দেখার কিছু নেই, ওকে যেভাবেই হোক সুস্থ করে তুলতে হবে। আমি যে কোনো মূল্যে ওকে সুস্থ দেখতে চাই। আপনি চেকটা আগে করে নিন। ঠিক আছে স্যার, আমি দেখছি বলে চেকটা নিয়ে ওপরে উঠে গেল ডাক্তার। আকাশ নিচে সবাই বসলো, চোখ বন্ধ করে ভাবছে। জেসমিন আমার জীবনের প্রথম ভালো লাগা, আমার ভালোবাসা, যাকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসতাম। আদর করে নাম দিয়েছিলাম মেঘলা। চেয়েছিলাম আকাশের জীবন যেন সারা জীবন মেঘলা হয়ে থাকে। আকাশ যখন এই কোতে পড়াশোনা করতো তখন সে একটা অনাথ মেয়েকে ভালোবাসতো। মেয়েটার জন্য পাগল ছিল আকাশ। মেয়েটিও আকাশকে খুব ভালোবাসতো। আকাশের বাসার সবাই মেয়েটার ব্যাপারে জানতো। আকাশ পড়াশোনা শেষ করে মেয়েটাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু একদিন হঠাৎ করে মেয়েটি কাউকে কিছু না বলে অনাথ আশ্রম থেকে পালিয়ে যায়। এমনকি আকাশকেও বলে যায়নি। আকাশ মেঘলাকে অনেক খুঁজেও পায়নি। তারপর আকাশ পড়াশোনা শেষ করে দেশে চলে আসে। মেঘলাকে পাওয়ার সব আশা ছেড়ে দেয় সে। মেঘলা আমাকে ছেড়ে যাবার পর আর কাউকে ভালোবাসতে পারিনি, কারোর জন্য কোনো মায়া তৈরি হয়নি কখনো। কিন্তু আজ সেই দিনের মতো কষ্ট হচ্ছে যেদিন মেঘলা আমাকে ছেড়ে চলে গিয়েছিল। খুব খারাপ লাগছে আমার, কি করবো বুঝতে পারছি না। এদিকে ডাক্তার উপরে গিয়ে দেখলো হিয়া মাটিতে পড়ে আছে। হিয়ার অবস্থা বেশ খারাপ। একটা ইঞ্জেকশন পোস্ট করে ডাক্তার তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে খবর দিল।
কিছু নার্স আর ওয়ার্ড বয় এসে হিয়াকে ট্রেজারে করে অ্যাম্বুলেন্সে নিয়ে গেল। ওরা রোগীকে নিয়ে ব্যস্ত ছিল, তাই আকাশকে লক্ষ্য করেনি। কিন্তু ডাক্তার নিচে এসে আকাশকে ডাকতে গেল। আকাশের কাছে হিয়া যেতেই ডাক্তারের চোখ ছানা বড়া হয়ে গেল। দেখলো আকাশ চোখ বন্ধ করে আছে, হাতে মুষ্টি করে আছে একটু ধারালো ছুরি। মেঝেটা রক্তে ভেসে যাচ্ছে। এতক্ষণ ধরে রক্তকরণের শরীরে বেশিরভাগই রক্তই বেরিয়েছে। ডাক্তার বলল, মিস্টার আকাশ, এই কি অবস্থা আপনার? আপনাকে তো একটু আগে ভালো দেখে গেলাম। আকাশ অজ্ঞান হয়ে গেছে। ডাক্তারে বুঝতে বাকি রইল না যে পারিবারিক কলহের জন্য এমন হয়েছে, আর নিজে সুসাইড করবে তাই জন্যই আকাশ আগে থেকে চেক দিয়ে গেছেন যাতে তার স্ত্রীর চিকিৎসা কোনো কমতি না হয়। ডাক্তার তাড়াতাড়ি ওয়ার্ড বয়দের ডেকে আকাশকে হসপিটালে নিয়ে গেলেন। আকাশের অবস্থা হিয়ার চেয়েও ক্রিটিক্যাল। প্রচুর রক্তকরণ হয়েছে। আকাশ আইসিইউতে ছিল, হিয়াও অসুস্থ। আকাশের হিয়া এই দুজনই এই 3 দিন ধরে মৃত্যুর সাথে লড়েছে। ডাক্তারের কাছে ব্ল্যাঙ্ক চেক থাকায় টাকার কোনো সমস্যা নেই। আর এদের অবস্থা এতই খারাপ ছিল যে ডাক্তার এদের নিয়ে ব্যস্ত ছিল, তাই পরিবারে কাউকে জানানোর সুযোগ পায়নি। একটু আগেই আকাশ হিয়া দুজন বাসায় ফিরেছে। বাসায় ঢোকার সাথে সাথেই হিয়া তার বাবার কাছে গেল। হিয়ার শরীরে দাগ দেখে তার বাবার চোখে জল এলো। আমার সব কিছু নিয়ে নিন আপনি, আমার কিচ্ছু চাই না। আমি শুধু হিয়াকে আমার কাছে নিয়ে যেতে চাই। রফিক সাহেব বললেন, আমি ভেবেছিলাম আপনি হিয়াকে ভালোবাসেন, ওকে সুখে রাখবেন, কিন্তু আমি আর কিছুই চাই না। আমি আজই হিয়াকে নিয়ে যাব। আকাশের বাবা মা অবাক চোখে তাকিয়ে আছে। আকাশের দিকে তাদের বিশ্বাস হচ্ছে না আকাশ এমন করতে পারে। ছি আকাশ, ছি, তুই এত নিচে নামতে পারলি? টাকা দিয়ে তুই হিয়াকে কিনে এনেছিলি। আমি ভাবেছিলাম তুই হিয়াকে ভালোবাসিস, তাই এতদিন কিছু বলিনি, কিন্তু তুই তো একটা নরপিশাচ। তুই হিয়াকে মেরেছিস। ছি, তোর কত টাকা লাগবে আমায় বল, আমি আজকে তোর সব টাকা শোধ করে দিয়ে হিয়াকে এই নরক থেকে মুক্তি দেব। কথাটা শেষ করার আগে আকাশ ঠাস করে আরিয়ানকে থাপ্পড় মেরে দিল। সবাই থমকে গেল। আরিয়ান, তুই কখনো মেয়ের হাতে নীল পালিশ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে সেই মেয়েকে খাইয়ে দিতে 3 বেলা তার কাছে ছুটে গেছিলি কখনো? মেয়েটিরা 2টো পাচ্ছে আইসক্রিম খায় বলে দোকানদারকে বাসা থেকে ধরে এনেছিস। মেয়েটির পছন্দের ড্রেস অন্য কেউ কিনে নিয়েছে বলে তার সাথে মারামারি করে সেই ড্রেসটাকে নিয়ে এসেছিস। আমি আকাশ এগুলো সব কিছুই করেছি। নিজের সব কাজ ফেলে মেয়েটাকে একটা বাচ্চার মতো করে আঁকড়ে রেখেছি সবসময়। কোনো ছেলেকে চোখ তুলে তাকানোর সুযোগ দিইনি। যখন যা চেয়েছে তাকে সব দিয়েছি। হ্যাঁ, ঠিক এতটাই ভালোবাসতাম আমি সে অনাথ মেয়েটিকে। কখনো নিজের পায়ে হাঁটতে দিইনি তাকে, একটা ফুলের টোকাও লাগতে দিইনি তার পায়ে। কিন্তু তবুও সে আমার ছেড়ে চলে গেল, আমাকে নিঃস্ব করে দিয়ে চলে গেল। তারপর হঠাৎ করে জানলাম মেয়েটার অনাথ ছিল না, তার বাবা আছে, বেশ আদুরের মেয়ে। আর এখন সে আমাকে দেখেও না চেনার ভান করে। আমাকে চেনা তো দূরের কথা, আমার সামনে দাঁড়িয়ে অন্য ছেলের বুকে মুখ লুকিয়ে আমার নামে অভিযোগ করে। তখন আমার কেমন লাগে বলতে পারিস? বলে আকাশ মাটিতে হাঁটু গেড়ে বসে কেঁদে দিল। কে কি বলবে বুঝতে পারছে না, সবাই যেন পাথর হয়ে আছে। আকাশের অবস্থা দেখে কারোর মুখে কোনো কথা নেই। কি বলছিস আকাশ? তার মানে এই হিয়া তোর হারিয়ে যাওয়া মেঘলা? আকাশ মুখ তুলে বলল, কান্না জড়িত কণ্ঠে বলল, মিথ্যা বলছেন আপনি, এসব কিছুই হয়নি। আমি এর আগে আপনাকে কখনো দেখিনি। আকাশ নিজের ফোনটা বের করে কিছু ছবি আর ভিডিও দেখালো। সবগুলোতে হিয়া আকাশকে জড়িয়ে ধরে আছে, কোনোটায় আকাশের গাল টেনে ধরেছে। সে ভিডিওগুলোতেও আকাশের সাথে মজা করছে, দৌড়াদৌড়ি করছে। আকাশ ওকে খাইয়ে দিচ্ছে, আর আকাশ হিয়াকে সব সময় টেক কেয়ার করেছে। এমন সব ভিডিও হিয়া নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। কি করে সম্ভব এসব? আকাশ যা বলছে সবই সত্যি মা। বাবা, কি বলছো তুমি? তোর নিশ্চয়ই মনে আছে 3 বছর আগে তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল। দেখ, তখন তোর মাথায় আঘাত লাগায় তুই তোর অতীত ভুলে যাস। তখন তুই কাউকে চিনতি না, পরিচিত মানুষ, পরিচিত জায়গা দেখলে তুই অস্থির হয়ে যেতি, সব মনে করার চেষ্টা করতি, কিন্তু পারতি না। তোর মাথায় যন্ত্রণা হতো, তাই ডক্টর বলেছিল তোকে এমন কোথাও পাঠাতে যেখানে তোর পরিচিত কেউ থাকবে না। আর বলেছিল তোকে যেন বলি তোর কেউ নেই, তুই অনাথ, সারা জীবন অনাথ আশ্রমে বড় হয়েছিস, যাতে তুই কিছু মনে করার চেষ্টা না করিস। তাই তোকে আমি ইউকে পাঠিয়েছিলাম, সেখানে একটা অনাথ আশ্রমে থাকতে। তুই তোর পরিচয় সেখানে কেউ জানতো না, কারণ কেউ যদি মুখ ফসকে বলে দেয় যাতে তুই তোর অতীত মনে করার চেষ্টা না করিস, তার জন্য আমি কখনো সেখানে যাইনি। আমি চেয়েছিলাম তুই সুস্থ হয়ে যা। 2 বছর পর তোর ব্রেন অপারেশন হয়। ডাক্তার আমার পরামর্শ দেন তোর জ্ঞান ফেরার আগে যেন তোকে দেশে নিয়ে আসি, যাতে তোর চোখ খুলেই তুই বুঝিস তোর অ্যাক্সিডেন্টের জন্য তুই হসপিটালে আসিস।
আমাকে আরও বলা হয় মাঝখানে ঘটে যাওয়া 2 বছরের কথা যেন তোকে না জানাই, তাহলে তোর ব্রেনে চাপ পড়বে। আমি শুনেছিলাম কোনো একটা ছেলে তোকে খুব যত্ন করতো, ভালোবাসতো, কিন্তু তোর ক্ষতির কথা ভেবে আমি তার সাথে দেখা করতে পারিনি। তুই তোর জীবনে ঘটে যাওয়া 2 বছরকে তুই ভুলে গেলি, আর আমি তো জানতামই না এই সেই আকাশ যে আমার মেয়েকে এত ভালোবাসতো। বাবা কি বলছো তুমি? এটাও সম্ভব? আকাশ দৌড়ে গিয়ে হিয়াকে জড়িয়ে ধরে বলতে লাগলো। আপনি এগুলাকে কেন বললেন না? আমি না জানি কত কষ্ট দিচ্ছি মেঘলাকে। তুমি আমাকে কষ্ট দিছো? নিজে যে মরতে বসেছিলে তা বুঝি কিচ্ছু না? পাশ থেকে আরিয়ান বলে উঠল। তুই আমায় ক্ষমা করে দে, আমি না বুঝে তোকে কত খারাপ খারাপ কথা বললাম। আজ আমি অনেক খুশি আরিয়ান, কত যে খুশি তোকে বলে বোঝাতে পারবো না। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। ইয়া, ঘরে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলে আকাশ হিয়াকে কোলে তুলে নিল সবার সামনে। তারপর ঘরে নিয়ে 2 হাতে গালে আলতো করে হাত দিয়ে বলল, আমার পরিটাকে আমি খুব কষ্ট দিয়েছি তাই না? এই দেখো কান ধরছি, আর কখনো এমনটা হবে না। ইয়া, মাফ করে দাও প্লিজ। না হিয়া না, আজ থেকে হিয়া মরে গেছে। আমি শুধু আকাশের মেঘলা হয়েই থাকতে চাই। কিন্তু তুমি যদি একবার আমাকে জিজ্ঞেস করতা তাহলে এই ভুল বোঝাবুঝিগুলো হতো না। তুমি আমায় কতটা ভালোবাসো তা তো নিজের চোখেই দেখেছি। বিশ্বাস করো, আমার আর কোনো কষ্ট হচ্ছে না। আমার শুধু কষ্ট হচ্ছে এটা ভেবে, সেদিন ওয়ার্ড বয়দের মতো ডাক্তার আঙ্কেলও যদি তোমাকে না দেখতো, আমি তো তোমায় হারিয়ে ফেলতাম। আকাশ মেঘলার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, মেঘলাকে ছেড়ে আকাশ আর কখনো কোথাও যাবে না। অতবার কিছুদিন পর আকাশ আর মেঘলা ধুমধাম করে বিয়ে হয়ে গেল। আকাশ এখনও তার মেঘলাকে ততটাই কেয়ার করতো যতটা সে আগে করতো। আরিয়ান হিয়াকে ভালোবাসতো ঠিকই, কিন্তু আকাশের মতো নয়। সে আগে জানতো মেঘলাকে আকাশ কতটা ভালোবাসে আর মেঘলা কত ভালোবাসতো। তাই আরিয়ান খুশি মনে সব মেনে নিল। গল্পের শিক্ষণীয় দিক: বাস্তব জীবনে প্রতিনিয়ত আমাদের জীবনে ভুল বোঝাবুঝি হয়ে থাকে, যা আমাদেরকে কষ্ট দেয়। তা কখনো কোনো বিষয়ে সন্দেহ হলে নিজের মনে চেপে না রেখে বিপরীত পাশের মানুষটিকে সরাসরি প্রশ্ন করুন, তাকে বলার সুযোগ দিন। কারণ অনেক সময় আমরা যা দেখি তা ঘটে না, আর যা ঘটে তা দেখি না। তাই যা নিয়ে সমস্যা হচ্ছে তা সংকোচ ছাড়াই বলে দিন, হোক সেটা বাবা মা বা লাইফ পার্টনারের সাথে হওয়া ঝামেলা। মনে রাখবেন, নিজের সমস্যা নিজেকেই সমাধান করতে হয়। সেদিন যদি আকাশ প্রথমে হিয়াকে প্রশ্ন করতো তাহলে এত কিছু ঘটনা ঘটতোই না। আর প্রশ্ন না করার কারণে দুজনের থেকে একজনের মৃত্যু হতে পারতো। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন, কারণ আপনার নিয়ে একটা ভুল সিদ্ধান্ত হতে পারে আপনার সারা জীবনের কান্নার কারণ। নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন।